was on the card. Lovely catch in the gully by Mehdi Hasan. শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১০০তম টেস্টে দারুণ সূচনা টাইগারদের। মুস্তাফিজ মিরাজের বোলিং তোপে লঙ্কান টপ অর্ডারের ধস। আন্তর্জাতিক রাজনীতির কারণে ২৫শে মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়াটা হবে চ্যালেঞ্জিং, মত বিশেষজ্ঞদের। গবেষণার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। রাজধানীতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া সনদ। প্রশাসন মনিটরিং এর দাবি করলেও আরও নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। চট্টগ্রামের ৯০ জেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা জঙ্গি নেতা মুসার। তথ্য পুলিশের। সীতাকুণ্ড এবং মিরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে গোপন আস্তানা। এবং কুমিল্লা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ পেলেন আওয়ামী লীগ বিএনপি মেয়র প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনেই। বিকেলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। শুরুতেই জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজের খবর। বাংলাদেশ ঐতিহাসিক ১০০তম টেস্টে দারুণ শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বোলিং দাপটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিক দলে সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানে শুরু করে লঙ্কানরা। তবে ১০০তম টেস্টের শুরু থেকে উজ্জীবিত ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। তাই প্রথম ঘণ্টায় দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ, শুভাশিস, মিরাজরা। সেই ধারায় দলীয় ১৩ রানে মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার করুণারত্নে। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। তাকে আউট করেন মিরাজ। এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে থারাঙ্গার উইকেট তুলে নেন মিরাজ। প্রথম টেস্টের ব্যর্থতার কারণে ৪টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন, মুমিনুল, মাহমুদুল্লাহ ও লিটন দাস। তাদের জায়গায় দলে ফিরেছেন সাব্বির, ইমরুল ও তাইজুল ইসলাম। আর অভিষেক হয়েছে তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতের। And he was playing for some turn, and brilliant work by the keeper. Mendis goes. Sri Lanka have lost their second wicket. রাজধানীর নীলক্ষেতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের ভুয়া সনদ। বাদ যাচ্ছে না জাতীয় পরিচয়পত্র ও চাকরির নিয়োগপত্র। নকল এসব শিক্ষাগত সনদে মিলছে বিভিন্ন প্রতিষ্ঠানের আকর্ষণীয় চাকরি, এমনটাই বলছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ডিএমপি বলছে তারা নিয়মিতই বিষয়টি মনিটরিং করছেন। বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমস্যার সমাধানে বাড়াতে হবে নজরদারি। শামসুল হক প্রিন্সের ক্যামেরায় মৌসুমী ময়ের রিপোর্ট। বলা হয়ে থাকে রাজধানীর নীলক্ষেতে টাকার বিনিময়ে পাওয়া যায় সব ধরনের ভুয়া সনদ। বিষয়টির সত্যতা কতটুকু সেটি জানতে আমরা আজকে নীলক্ষেতের বাকুশা মার্কেটে। যে জাতীয় পরিচয়পত্র স্বীকৃতি দেয় নাগরিকত্বের, যে প্রাতিষ্ঠানিক সনদ নিশ্চিত করে শিক্ষা ও জ্ঞানের মান, যে চাকুরির সনদ দেয় মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, রাজধানীর নীলক্ষেতে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এসব নকল সনদ। সময় সংবাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে এমন বেশ কয়েকটি নকল সনদ ছাপার দৃশ্য। আমি নিজে কারণ ভালো পিন নিলে আপনি হয়তো ভালো পিন নিলে ওইটার মধ্যে সেম টু সেম ধরতে পারবেন না। আপনি নিজে শুধুমাত্র সরকারি জায়গায় যদি আপনি দেন তাহলে ভালো নিয়ে ভেরিফিকেশন করবেন, তা আপনি ধরেন যে অরিজিনাল ডুপ্লিকেট লেবেলিং করে নেবেন। বাজার মূল্যে দর কষাকষি করে কেনা নকলে বিশ্ববিদ্যালয়ের সনদে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙার গল্প। ইউনিভার্সিটিতে আসলাম, তখন বাবার আয়ের সনদপত্র চাওয়া হয়। তো সামহাও আমাকে এখানেরই কিছু ভাইয়াকে বললো যে যেহেতু আমার খুলনায় যেতে হবে, আনতে হবে, তো তখন তারা বললো যে আপনারা নীলক্ষেতে কেন যাচ্ছেন না, ওখানেই তো এগুলো পাওয়া যায়। এটা আমাদের জন্য সত্যিকার অর্থেই খুব একটা দুঃখের বিষয়। শুধুমাত্র সার্টিফিকেটের জোরে সে যখন যাচ্ছে একটা সার্ভিসে, সে নিশ্চয়ই যা দিতে পারবে আমার সমান দিতে পারবে না। ডিএমপি বলছে নিয়মিতই যত্নের সাথে এই বিষয় তদারকি করেন তারা। আর বিশেষজ্ঞদের পরামর্শ, অসাধু ব্যবসায়ীকে প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে কঠোর পদক্ষেপ। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থা আছে, তারা এটা করতে পারে। তারা অবিলম্বে এই জিনিসটাকে গুরুত্ব সহকারে
করা উচিত। যারা যারা ভুয়া কাগজপত্র বিভিন্ন সময় তৈরি করে থাকে এদের উপরে নর্মালি আমাদের কিছুটা হলেও নজরদারি থাকে, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়। যত দ্রুত সম্ভব এই জাতীয় বেআইনি এবং অবৈধ যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমস্যা মূলোৎপাটনের এখনই উপযুক্ত সময়, এমনটাই দাবি অপরাধ বিশেষজ্ঞদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেছে, তবে এখনো বাকি আছে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়টি। ৭১-এ বাংলাদেশের সাধারণ মানুষের উপর চালানো পাক বাহিনীর নির্মমতা বৈশ্বিক গণহত্যার সংজ্ঞায় যৌক্তিক মেনেই বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রাজনীতির কারণে এর স্বীকৃতি পাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। এজন্য নিজেদের গবেষণা বাড়ানোর পাশাপাশি শক্তিশালী কূটনৈতিক তৎপরতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশিষ্টজনরা। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। গত ৪.৫ দশকে বাঙালির মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ, গৃহযুদ্ধ নানা তকমায় কলঙ্কিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। একইভাবে নানা কায়দায় পাক বাহিনীর চালানো নির্মম গণহত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার বিষয়েও অব্যাহত রয়েছে একটি মহলের অপচেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিকভাবে ৫টি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি থাকলেই তাকে গণহত্যা হিসাবে গণ্য করা হয়। বাংলাদেশে চালানো হত্যাযজ্ঞের সঙ্গে সেখানে প্রথম ৪টি বৈশিষ্ট্যের মিল রয়েছে, তাই বৈশ্বিক স্বীকৃতি অর্জন কঠিন নয় বাংলাদেশের পক্ষে। জেনোসাইডের যে বাংলা অনুবাদ আমরা করেছি গণহত্যা, এটা আসলে সঠিক নয়, কারণ জেনোসাইড মানে শুধু হত্যা নয়, জেনোসাইড আরো অন্যরকম ভাবে হতে পারে। সব দিক থেকেই কিন্তু জেনোসাইড আমাদের দেশে হয়েছে, কারো বলাতে বা না বলাতে একটা ফ্যাক্ট কিন্তু বদলে যায় না। ক্যাম্বোডিয়ার গণহত্যার কথা বলি, আর্মেনিয়ার গণহত্যার কথা বলি, এই সমস্ত ঘটনাগুলোতে যেভাবে গণহত্যা হয়েছে, বাংলাদেশের ঘটনাটি তার চেয়ে আরো ভয়াবহ। বাংলাদেশে কি 25 মার্চ গণহত্যা দিবস পালন করা হয়? আর্মেনিয়া যখন আমাদের প্রশ্ন করলো আমরা বলেছি না, এটা করা হয় না। তো বলো, যেদিন বাংলাদেশ পালন করে না সেই দিন আমাদেরকে কেন পালন করতে হবে? বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের গণহত্যা পাঠ্যসূচিতে থাকলেও দেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বল্প পরিসরে রয়েছে এর গবেষণা। এর আগে বাংলাদেশ নিজেই রাষ্ট্রীয়ভাবে পালন করেনি গণহত্যা দিবস। তাই অন্যান্য দেশ, এমনকি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী দেশ ভারতও গণহত্যার বিষয়ে কোনো স্বীকৃতি দিতে পারেনি। তবে এখন সে পথে হাঁটতে পারবে বাংলাদেশ। এটাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য, স্বীকৃতির জন্য আমরা জাতিসংঘে সেই প্রস্তাব উত্থাপন করব। জাতিসংঘে যদি এটাকে গ্রহণ করে তাহলে পরে যারা নাকি যুদ্ধ অপরাধী 195 জন বিশেষ করে সিমলা চুক্তিতে ছিল, সেটা তাদের বিচার আওতায় আনার সুবিধা হবে। 2015 সাল থেকে জাতিসংঘ 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করে, তাই 25 মার্চকে আন্তর্জাতিকভাবে পালন করা সম্ভব নয়। তবে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের কাছে গণহত্যার স্বীকৃতির বিষয়টি তুলে ধরবে বাংলাদেশ। 1915 সালে অটোমান সাম্রাজ্যের শেষ দিকে তুরস্কে প্রায় 15 লাখ আর্মেনীয়কে হত্যা করা হয়। প্রায় 100 বছরের আন্দোলনের ফসল হিসেবে গত 1 দশক ধরে ফ্রান্স, রাশিয়া, জার্মানি সহ 20টি দেশ এই ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে। জাতীয় সংসদে গণহত্যা দিবস পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর এখন শক্ত কূটনৈতিক তৎপরতা চালানো গেলে বাংলাদেশের পক্ষেও সম্ভব হবে ৭১-এর নির্মমতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি নেতা মুসা সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রামে অবস্থান নিয়ে 90 জেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ঢাকায় টানা অভিযানের কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি কক্সবাজার এবং বান্দরবান হয়ে উঠেছে তার বিচরণ ক্ষেত্র। যোগাযোগের সুবিধার্থে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী সীতাকুণ্ড এবং মিরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে গোপন আস্তানা। তবে দ্রুত স্থান পরিবর্তন করায় আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনতে পারছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকার হলি আর্টিজানে ভয়াবহ হামলার পর দেশ জুড়ে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান। এর মাঝে রাজধানী ঢাকায় কাউন্টার টেররিজম ইউনিটের লাগাতার অভিযান এবং বন্দুকযুদ্ধে একের পর এক জঙ্গি সদস্য মারা যাওয়ার প্রেক্ষিতে 90 জেএমবি বর্তমানে অনেকটাই কোণঠাসা।
এই অবস্থায় নতুনভাবে সংগঠিত হওয়ার জন্য তারা বেছে নিয়েছে সাগর ও পাহাড় বেষ্টিত বৃহত্তর চট্টগ্রামকে। সংগঠনটির নতুন নেতা হিসেবে আবির্ভূত হয়েছে মুসা নামে একজন। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও বান্দরবনে তার বিচরণের নিশ্চিত তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মূলত এই অঞ্চলে আমরা একজন তাদের শীর্ষ নেতা উনি অবস্থান করে আছেন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এই বিভিন্ন এলাকায় তার যাতায়াত আমরা মনিটর করে পাচ্ছি। গত 8 মার্চ রাতে বীরেশ্বরে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানায় অবস্থান ছিল এই মুসার। তার নির্দেশনা অনুযায়ী তৈরি করা হচ্ছিল শক্তিশালী গ্রেনেড। তাই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় মুসাকেও আসামি হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে। এই মামলায় নব্য জেএমবির এই অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের যে কমান্ডার বা অর্গানাইজার তার নামটাও এজাহারে উঠে আসে। তার যে নামটা প্রকাশিত এটা হলো মুসা। গত 1 বছরের বেশি সময় ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম তাদের গোপন আস্তানা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সীতাকুণ্ডকে ব্যবহার করে আসছিল। তবে নব্য জেএমবিও বেছে নিয়েছে এই মহাসড়কের মিরেশ্বরাইকে। একদিকে হাইওয়ে আছে, অন্যদিকে রেল যোগাযোগ আছে, আর পলানোর জন্য লুকানোর জন্য পিছনেই পাহাড়ি অঞ্চলও আছে। এই অঞ্চলটা বেছে নেয়। আর আরেকটা বিষয় হলো যে এখানে আপনার প্রচুর ইন্ডাস্ট্রি আছে। কুমিল্লায় আটক হওয়া মাহমুদুল হাসান এবং জসিম সংগঠনের শীর্ষ নেতা মুসার নির্দেশে ঢাকা যাওয়ার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ভোক্তা অধিকার আইন ও এর সংরক্ষণ সম্পর্কে জানেন না অধিকাংশ নাগরিক। প্রতারিত হলে 30 দিনের মধ্যে অভিযোগ করতে পারবেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকালে নগরীর টাউন হলে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। এদিন সকাল 10টার পরপরই প্রথমে প্রতীক নিতে আসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। রিটার্নিং কর্মকর্তা এ সময় তাকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বরাদ্দ করেন। সে সময় তার সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর নির্বাচনী প্রতীক গ্রহণ করতে আসেন বিএনপির মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কু। তাকে বরাদ্দ করা হয় বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। এ সময় সাক্কুর সাথে ছিলেন স্থানীয় বিএনপির নেতারা। দুই মেয়রই দাবি করেন ভোটাররা অতীত বিবেচনা করে তাদেরকে বেছে নেবেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কাউকে কোনো ছাড় দেবে না নির্বাচন কমিশন। এটা তো অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার নৌকা প্রতীক পাওয়া। তারপরে কুমিল্লার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার দলের প্রতীক দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন। আমি দলের সকলকে সাথে নিয়ে 30শে মার্চের জন্য মাঠে নেমে নৌকার জয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। গত 3 বছর দায়িত্বে ছিলাম প্যানেল চেয়ারম্যান থাকা অবস্থায়। আমি আশা করি তখন যেভাবে আমি কাজ করেছি মানুষের জন্য সেটার মূল্যায়ন জনগণ করবে, ভোটাররা করবে। আমি পূর্ব অভিজ্ঞতা আছে, এখন দল আমার সঙ্গে সম্পূর্ণ দল আমার সঙ্গে আছে, সেই জন্য আমি নির্বাচন করতেছি। আমি আশাবাদী ইনশাল্লাহ 30 তারিখে আমি আমার জনগণ আমাকে রায় দিবে। আমি তো 3-4 দিন আমি দেখছি তারা বিভিন্নভাবে বিভিন্ন জাতীয় নেতারা মিছিল করছে, এটা ঠিক না। নির্বাচন আইনের এটা পরিপন্থী। মাননীয় এমপি সাহেব উনি আদেশ পেটে না হলেও 1000 ডাক্তারের সামনে উনি ডাইরেক্ট নৌকার পক্ষে বুক চেয়েছেন। আমরা এখানে কোনো পক্ষপাতিত্বের কোনো অবকাশ নাই। আপনারা সবাই আমাদেরকে সব প্রার্থী আমাদেরকে সহযোগিতা করবে। সবাই নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সরকারি দল, সরকারি যে কোনো ঊর্ধ্বতন অথবা দলীয় যে কোনো লোক যদি আচরণবিধি লঙ্ঘন করে আমরা কিন্তু সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি এবং করব। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা টাউন হলে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন,
কুমিল্লা মহানগরীর যে টাউন হলে সেখানে রিটার্নিং অফিসার যে আনুষ্ঠানিকভাবে আজকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন এবং আমরা দেখেছি সকালেই কিন্তু আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনপির যে আওয়ামী লীগ এবং বিএনপির যে দুই মেয়র প্রার্থী তারা কিন্তু আসলে তাদের প্রতীক নিয়েছেন এবং পাশাপাশি রিটার্নিং অফিসার কিন্তু আসলে প্রথমেই প্রার্থীদের প্রতি যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যে যেহেতু আজকে এই নির্বাচনের আগের সব ধরনের আনুষ্ঠানিকতাই প্রায় শেষ এবং এখন প্রচারণার পালা। আগামীকাল থেকে কিন্তু প্রার্থীরা পুরোদমে মাঠের মধ্যে প্রচারণায় যাবে এবং সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু রিটার্নিং অফিসারকে আমরা দেখেছি যে প্রার্থীদের প্রতি আচরণবিধি মেনে চলা থেকে শুরু করে তাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং এখন কিন্তু আমরা দেখেছি এরপরে যে ওয়ার্ড ভিত্তিক যে কাউন্সিলরদের যে মনোনয়ন পত্র অনুযায়ী তারা যে এখানে এসেছেন প্রতীক চাচ্ছেন তাদের সেই প্রতীক দেওয়া হচ্ছে এবং যেহেতু মেয়র পদে দলীয় প্রার্থী সেহেতু তাদের প্রতীক বরাদ্দটা আনুষ্ঠানিকতা থাকলেও কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই যারা কাউন্সিলর প্রার্থী বা সংরক্ষিত যে মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে তারা নিজেদের পছন্দ করে প্রতীক নিচ্ছেন এবং এক্ষেত্রে যদি একাধিক প্রার্থী যখন হচ্ছে তখন কিন্তু আসলে দেখছি যে লটারির মাধ্যমে এই সেই প্রতীক দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে প্রার্থীরা যারা প্রতীক নিতে আছেন তারা কিন্তু আসলে যখন কাঙ্ক্ষিত প্রতীকটি পাচ্ছেন স্বাভাবিকভাবেই তারা একটু উৎফুল্ল থাকেন বা এরপরে তারা যেহেতু আজকের পরে মাঠে নামবেন তারা কিন্তু এই বিষয়গুলো তাদের মাথায় রয়েছে। যেমন মেয়র প্রার্থীরা যেমন আজকে প্রতীক বরাদ্দের পরে তারা বলেছে আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় প্রার্থী বলছে যে জনগণের রায়ে তারা নির্বাচিত হবেন এবং পাশাপাশি কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু সবাই আসলে জয়ের ব্যাপারে নিজেদের আশাবাদী এবং সবাই বলছেন এলাকার উন্নয়নে কাজ করবেন যেহেতু প্রথম দিন তারা আজকে এই প্রতীক পেয়ে মাঠে নামবেন এবং পাশাপাশি নিজেদের যে প্রচারণার এতদিনে যারা প্রচারণার যে কর্মপদ্ধতি তারা সেরে নিয়েছেন সেই বিষয়গুলো এখন তারা ঝালিয়ে নিচ্ছেন আসলে আগামীকালকে তারা কিভাবে প্রচারণায় নামবে এই বিষয়গুলো। তো এখনো পর্যন্ত কিন্তু এই মেয়র পদের শেষ হলেও কাউন্সিলর পদের কিন্তু প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং যেটি বলছিলাম যে ওয়ার্ড ভিত্তিক করে কাউন্সিলরদের এই প্রতীক বরাদ্দ চলছে পাশাপাশি মহিলা কাউন্সিলরদেরও তাদের ওয়ার্ড ধরে সংরক্ষিত যে কাউন্সিলরের ওয়ার্ড রয়েছে 9টি সেভাবে ধরে তাদের প্রতীক বরাদ্দ চলছে এবং আরেকটি বিষয় যে আগামী 18 তারিখ 3জন নির্বাচন কমিশনার আসবেন এখানে এবং 3জন নির্বাচন কমিশনার সঙ্গে প্রার্থীদের এই টাউন হল চত্বরেই কিন্তু এখানে প্রার্থীদের সঙ্গে তারা প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। এই বিষয়টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদেরকে আজকে জানিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল ফাহমিদা এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা টাউন হল থেকে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হলে তা দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, এ ধরনের চুক্তি হলে জনগণ তা প্রতিরোধ করবে। ভারতের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হলে তা হবে আত্মঘাতী ও জাতীয় স্বাধীনতা বিরোধী। কারণ বাংলাদেশের নিরাপত্তা যদি ভারতের উপর নির্ভরশীল হয় এবং ভারতের ইচ্ছা অনুযায়ী যদি প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হয় তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। এই ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি হলে এদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না, বরং এই ধরনের চুক্তি প্রতিরোধে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসবে। দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীর ও তার মুরিদ পালিত কন্যাকে হত্যাকাণ্ডে 3 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদের মধ্যে ইসাহাক আলী নামে আরেক কথিত পীরকে কুড়িগ্রাম থেকে আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে দরবার শরীফ থেকে খাদেম সাইদুর রহমান, মুরিদ সোফিয়া ও জনিকে জিজ্ঞাসাবাদের জন্য বোচাগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে জনি বেগমকে ছেড়ে দেওয়া হয়। তবে খাদেম সাইদুর রহমান ও মুরিদ সোফিয়াকে আটক করে রাখা হয়। এদিকে গতরাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রাম থেকে এ হত্যার ঘটনায় ইসাহাক আলী নামে আরেক কথিত পীরকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার মুরিদ পালিত কন্যা রূপালী বেগমকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সময় সংবাদে আরো থাকছে। তুষারঝড় স্টেলা আঘাত হানার পর নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা।
ময়মনসিংহের দাপুনিয়া বাজার এলাকায় পণ্য বোঝাই ট্রাক নিয়ে বেলি ব্রিজ ভেঙে পড়েছে সুতিয়া নদীতে। এ কারণে ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, বাজার এলাকায় একটি বেইলি ব্রিজ সকালে একটি পণ্যবাহী ট্রাক বোঝাই পার হওয়ার সময় সেটি ট্রাক সহ ভেঙে সুতিয়া নদীতে পড়ে যায় এবং এই নদীতে পড়ে যাওয়ার কারণে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে সকাল থেকেই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই যে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি রয়েছে তার পাশেই। এখানে দেখা যাচ্ছে যে সকালে যখন ট্রাকটি পণ্য নিয়ে ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল, ঠিক সেটি বেইলি ব্রিজের মাঝামাঝি আসার পরেই সেই ব্রিজটি ভেঙে যায়। পরে সেখান থেকে যে ধান বোঝাই ট্রাক ছিল সেই ধানগুলো সেই নদীতে পড়ে যায় এবং নদীতে কিছু ধান পড়ে যায় এবং অন্য যে ধানের বস্তাগুলো ছিল সেগুলো নদীতে ফেলে দিয়ে পরে স্থানীয়দের সহায়তা এবং অন্য ট্রাক এবং বিকল্প ব্যবস্থায় সেই ট্রাকটিকে উদ্ধার করা হয়। কিন্তু বেইলি ব্রিজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বেইলি ব্রিজটি একেবারেই মাঝখানে ভেঙে নদীর মধ্যে পড়ে গেছে, যার কারণে আসলে যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। তবে পাশে যে নির্মাণাধীন সেতুটি রয়েছে সেই সেতুটির মূল অবকাঠামোটিও নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু যে সংযোগ সড়ক সেই সংযোগ সড়কটি পুরোপুরিভাবে মেরামত হয়নি বা সংযোগ সড়ক স্থাপন হয়নি, যার কারণে এই মূল সেতুটি দিয়ে যানবাহন চলাচল করতে পারছিল না। তো এখানে এই দুর্ঘটনার পরে স্থানীয়রা এবং প্রশাসনের সহায়তায় একটি বিকল্প রাস্তা তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে যানবাহনগুলো চলাচল করতে পারে। এই মুহূর্তে ছোট ছোট কিছু যানবাহন অবশ্য চলাচল করছে, কিন্তু ট্রাক, বাস এবং অন্যান্য ভারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করতে পারছে না, একেবারেই বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং তারা এখানে যে দুর্ঘটনাস্থলে এসে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে এখানে আসলে কোনো মানুষ আছে কিনা বা কোনো পানির নিচে কোনো কিছু আছে কিনা সেগুলো তারা ডুবুরির সাহায্যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন। তো এই মুহূর্তে আসলে এখনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে খোঁজখবর নিচ্ছেন যে কোনো মানুষ বা কোনো কিছু নদীর মধ্যে আছে কিনা। তো এই ছিল আসলে আমার কাছে দাপুনিয়া বাজার থেকে বেইলি ব্রিজ, ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজের সর্বশেষ খবর। দর্শক, ময়মনসিংহে পণ্য বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে সুতিয়া নদীতে পড়েছে। এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমাবেশ শেষে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে রওনা হলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, যে এই মুহূর্তে অবস্থান করছি যে প্রেস ক্লাবের সামনে, যেখানে আমরা একটু আগে বলছিলেন যে বাম দলগুলি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এখানে তারা সমাবেশ করছিল। সমাবেশের আগে মূলত তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, যেটি হচ্ছে যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি, তারা বলছে যে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি পালনের উদ্দেশ্যে তারা সচিবালয়ের যখন ঠিক মুখটিতে তারা যায় এবং জ্বালানি মন্ত্রণালয়ের গেটের সামনে যখন যেতে থাকে, ঠিক ওই মুহূর্তে পুলিশ তাদের বাধা দেয় এবং ব্যারিকেড দেওয়ার পরে তারা মূলত সেখানে অবস্থান নেয়। তো সেই অবস্থানের মধ্যেই পুলিশ কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে উঠে যেতে বলে এবং যেহেতু এই এলাকাটা একটি সিকিউরিটি জোন এবং হচ্ছে এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ এলাকা, সেই জন্য এখানে কোনো বিশৃঙ্খলা এড়াতে আর কি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বারবারই বলেছিলেন যে এখান থেকে সরে যাওয়ার জন্য, এবং তারা যখন সরেনি ঠিক তখনই আসলে পুলিশ তাদেরকে এক প্রকার তাদেরকে উঠে যেতে বাধ্য করে। সেই ক্ষেত্রে তাদের সাথে একটা ধস্তাধস্তি বলতে পারেন, সেখানে এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে এবং সেই সঙ্গে এখানে পুলিশ একটা পরে যখন বাধ্য হয়ে আর কি আমরা দেখেছি এখানে দেখো যে টিয়ার সেল নিক্ষেপ করেছে, সেই সঙ্গে তারা কিছু ফাঁকা গুলি ছুড়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এক পর্যায়ে কিন্তু তারা এই সংগঠনগুলি, এই যে বাম সংগঠনগুলি, তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হওয়ার পরে কিন্তু যখন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, তাদেরকে ধরপাকড় করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে আপনার বলতে চাই যে তখন তারা আবার সংগঠিত হয়ে আসে এই সংগঠনের নেতাকর্মীরা হয়ে তাদের এই আহত কর্মীদেরকে, গ্রেফতার কর্মীদেরকে উদ্ধার করার চেষ্টা করে এবং এর মধ্যে বেশ কয়েকজন আহত হয়, যাদের মধ্যে এখান থেকে দুই একজনকে আমরা শুনতে পেরেছি যে হসপিটাল দিকে নিয়ে গেছে এবং এরা কিন্তু এখানে সংক্ষিপ্ত থেকে সমাবেশ করেছে। এখন কিন্তু এই পরিস্থিতি কিন্তু মোটামুটি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশ একদিকে অবস্থান করছে, একদিকে সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে। তো এক পর্যায়ে বলা যায় যে এখন মোটামুটি শান্তিপূর্ণ, তবে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না, এই রাস্তাতে গাড়ি ঘোড়া চলছে না, একটু বন্ধ রয়েছে। তবে আশা করছি যে এই রাস্তা কিছুক্ষণের মধ্যেই এখানে গাড়ি ঘোড়া চলা শুরু হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনী আমাকে, রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে জানিয়েছে। তো এই ছিল এখানকার এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি।
দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশের সঙ্গে বাম দলের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনার বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহ। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় ভোক্তা অধিদপ্তর সচেষ্ট থাকলেও নেই প্রয়োজনীয় লোকবল। মহাপরিচালক জানালেন শিগগিরই দেয়া হবে নতুন নিয়োগ। বিশেষজ্ঞের মতে লোকবল বাড়ানোর আগে ভোক্তা সচেতনতা বাড়াতে দরকার ব্যাপক প্রচারণা। যখন টিভিটা নিচ্ছেন তখন আমি দোকানে ছিলাম। চলছে জেরা, ভোক্তার অভিযোগ, বিক্রেতার পাল্টা অভিযোগ, সাথে দুপক্ষের লিখিত প্রমাণাদি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কথার সাথে মিলিয়ে নিচ্ছেন প্রমাণপত্র। আপনি আজকের মধ্যে ওনাকে নতুন টিভি দিবেন আর আপনি 10,000 টাকা জরিমানা দিবেন। এখন ভোক্তা অধিকার, ওকে, ইউ আর স্যাটিসফাইড? দুপক্ষের যুক্তিতর্ক ও প্রমাণাদি দেখে ধারা অনুযায়ী রায়ও দিলেন তিনি। তবে স্বীকার করলেন ভোক্তার অভিযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলেও বাড়ছে না লোকবল। প্রতিদিন যে হারে অভিযোগ আমরা পাচ্ছি সেই হারে আমাদের এত তদন্তকারী কর্মকর্তা নেই। আমাদের যদি আরো জনবল থাকতো তাহলে আমরা আরো বেশি করে অভিযোগ নিষ্পত্তি করতে পারতাম। তবু আমরা অল্প পরিসরে যতটুকু করতে পারছি, ভোক্তারা তাদের অধিকার আমাদের কাছে এসে পাবেন। পরিসংখ্যানে দেখা যায় 2016 সালে যেখানে অভিযোগ আসে 1622টি, সেখানে শুধু 2017 সালে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ আসে 1165টি। অভিযোগের সংখ্যা বাড়লেও বৃদ্ধি নেই অভিযোগ গ্রহণকারী ও নিষ্পত্তিকারীর সংখ্যা। সারা দেশে 61টি জেলায় 255 জন কর্মকর্তা নিয়ে কাজ করছে সংস্থাটি। তবে মহাপরিচালক জানালেন খুব শিগগিরই দেয়া হবে নতুন লোকবল। প্রত্যেকটা জেলায় দিতে পারেনি, কিন্তু তারপরও যারা অতিরিক্ত দায়িত্ব পালন করতেছেন তারা কাজ করে যাচ্ছেন। লোকবল পেলে তখন আরো আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবো। অলরেডি আমরা আর 8-10 জনের মতো পেয়ে যাব এই 1 মাসের মধ্যে। বিশেষজ্ঞদের মতে লোকবল বাড়ানোর আগে ভোক্তা সচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপের পাশাপাশি বাড়াতে হবে প্রচারণা। এখন তাদের দরকার প্রচার করা। ভোক্তার কিছু অধিকার আছে এবং সেই অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয়, ক্ষুণ্ণ হলে কোথায় অভিযোগ করা যায় এবং কি ব্যবস্থা নেওয়া যায়, সেটুকু হলো প্রথম জিনিস। সেটার জন্য হয়তো অনেক বেশি লোকবল দরকার নাই। দেশের প্রায় 97% ভোক্তাই জানে না পণ্য ক্রয়ে তার অধিকার কি। এমনকি এই অধিকার আদায়ে কোনো সংস্থা কাজ করছে এমনটিও জানে না অধিকাংশ ভোক্তাই। বিশেষজ্ঞরা বলছেন ভোক্তার অধিকার সংরক্ষণে ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সচেতন হতে হবে ব্যক্তিকেও। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। তুষারঝড় স্টেলা আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। টানা কয়েক ঘন্টার ব্যাপক তুষারপাতে কয়েক ইঞ্চি বরফ জমেছে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়, দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়ার যে চরিত্র, সেই চরিত্রের কারণে তুষারঝড় স্টেলাকে ওয়েদার বম্ব বলছেন আবহাওয়াবিদরা। এবং এই ওয়েদার বম্ব স্টেলা নিউ ইয়র্ক ছেড়ে গেছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তুষারপাত বন্ধ হয়েছে। তবে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কমেনি, বরং বাড়ছে। কারণ আবহাওয়াবিদরা বলছে যে আজকে সারাদিন তাপমাত্রা যদিও 30-এর ঘরে ছিল, কিন্তু আজ রাতে সেটি দ্রুত নেমে -5 ডিগ্রিতে যাবে। যে কারণে এই যে তুষারপাত হয়েছে এবং এই তুষার জমে এটা শক্ত বরফে পরিণত হবে এবং চলাচলের ক্ষেত্রেই যে সমস্যা তা না, এটি সামগ্রিকভাবে তাপমাত্রার ক্ষেত্রেও প্রভাব ফেলবে। নিউ ইয়র্ক রাজ্যে সর্বমোট 23.2 ইঞ্চি তুষারপাত হয়েছে, তবে নিউ ইয়র্ক সিটিতে মাত্র 7.2 ইঞ্চি তুষারপাত হয়েছে, যেটি আশঙ্কার চেয়ে অনেক কম। তবে এই কম তুষারপাতের কারণই একটি, তারা বলছে যে দ্রুত ছড়িয়ে পড়ার যে চরিত্র, সেটির কারণে স্টেলার যে গতিপথ সামান্য পরিবর্তন হয়েছে। সাবওয়ে সহ বাস চলাচল সন্ধ্যা 6টা থেকে শুরু হয়েছে পুনরায় এবং অন্যান্য যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে যেটি হচ্ছে যে সাধারণ মানুষ তাদের কাজে কর্মে যে যেতে পারেননি। এমপ্লয়ি 10 জন একটা দোকানের মধ্যে 2 জন চলে আসছে, আবার অনেকে আসে না, এতে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট প্রচুর স্লিপারি হয়ে গেছে। তুষার আস্তে করে একটু নেমে যাওয়াতে, কমে যাওয়াতে এখন আবার অফিস থেকে সবাইকে ডাকাডাকি করছে। উপায় নেই, বেরোতে হয়েছে। নিউ জার্সি সহ কানেকটিকাট এবং উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি স্টেটে এখনো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তুষার ঝড়ের কারণে নিউ ইয়র্কে প্রায় 2800 বিমান ফ্লাইট সহ মোট 5800 বিমান ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং রেল যোগাযোগ সেটিও বন্ধ ছিল। শুধুমাত্র সীমিত আকারে বাস চলাচল এবং ট্যাক্সি চলাচল করেছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Straight gone. It was on the card.
Lovely catch in the gully by Mehdi Hasan. শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১৭তম টেস্টের দারুণ সূচনা টাইগারদের। মুস্তাফিজ মিরাজের বোলিং তোপে লঙ্কান টপ অর্ডারের ধস। আন্তর্জাতিক রাজনীতির কারণে ২৫শে মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়াটা হবে চ্যালেঞ্জিং মত বিশেষজ্ঞদের। গবেষণার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। রাজধানীতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া সনদ। প্রশাসন মনিটরিং এর দাবি করলেও আরও নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে ৯০ জেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা জঙ্গি নেতা মুসার। তথ্য পুলিশের। সীতাকুণ্ড এবং মিরসরাইয়ে গড়ে তোলা হচ্ছে গোপন আস্তানা। এবং কুমিল্লা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ পেলেন আওয়ামী লীগ বিএনপির মেয়র প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনেই। বিকেলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।